প্রথম সেকশন যেটা পড়বো, দ্য বারিয়াল অফ দ্য ডেথ, টি.এস. ইলিয়ট। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য পোয়েম? এই কবিতা আর একজন প্রোটাগনিস্ট আছে যিনি নিজ মুখে ব্যাখ্যা করেছেন, আর তিনি হচ্ছেন টাইরেশিয়াস। এ ব্লাইন্ড প্রফেট ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য পোয়েম। টাইরেশিয়াস নামক একজন অন্ধ প্রফেট, তিনি হচ্ছেন এই কবিতার বা এই সেকশনের বক্তা। হি হ্যাজ বোথ সেক্সেস, মানে সে উভয় লিঙ্গের, and he has the sense of both male and female, এবং সে উভয় সেন্সেরই ছিল, পুরুষ এবং মহিলার। থ্রু দিস ক্যারেক্টার দ্য পোয়েট টেলস দ্য স্পিরিচুয়াল ডিজেনারেশন অফ বোথ মেলস অ্যান্ড ফিমেলস। আর মূলত এই ক্যারেক্টারের মাধ্যমেই কবি পুরুষ এবং মহিলার যে স্পিরিচুয়ালি অধঃপতন হয়েছিল সেইটা তিনি উপস্থাপন করেছেন, মানে আধ্যাত্মিক অধঃপতন আর কি। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফার্স্ট টাইটেল? এই প্রথম টাইটেলের তাৎপর্য কি, সিগনিফিকেন্স কি? দ্য টাইটেল রেফার্স টু দ্য স্পিরিচুয়াল ব্যারনেস অফ ডেড পিপল। এই টাইটেলটি মূলত মৃত মানুষের যে আধ্যাত্মিক ব্যারনেস, উর্বরতা, সেইটাকে উল্লেখ করেছে। এভরি রিলিজিয়ন ইট ইজ বিলিভ টু দ্য স্পিরিচুয়াল রিজেনারেশন। প্রতিটি ধর্মে এটা বিশ্বাস করা হতো যে স্পিরিচুয়াল রিজেনারেশন হবে, অর্থাৎ আধ্যাত্মিক পুনর্জন্ম হবে। বাট দ্য ওয়েস্টল্যান্ড ইজ স্পিরিচুয়ালি ডেথ। কিন্তু ওয়েস্টল্যান্ডরা, অর্থাৎ এই যে চার প্রকারের ওয়েস্টল্যান্ডের কথা বলা হলো, এই ওয়েস্টল্যান্ডের বাসিন্দারা তারা আধ্যাত্মিকভাবে মৃত হয়ে গেছে, তাদের আর রিজেনারেশন করার, পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা নাই। এটা কে বলতেছে? কবি বলতেছে। দ্য আইডিয়া অফ স্পিরিচুয়াল রিজেনারেশন ইজ আনইনভাইটিং অ্যান্ড পেইনফুল টু দেম। এই যে স্পিরিচুয়াল রিজেনারেশন হবে, অর্থাৎ আধ্যাত্মিকভাবে আবার তারা পুনর্জন্ম করবে, এইটার ইচ্ছা করা, আকাঙ্ক্ষা করা টোটালি আনইনভাইটিং, মানে অকল্পনীয় এবং পেইনফুল, বেদনাদায়ক, যে এটা ভেবেও আর কাজ হবে না, কারণ তারা অলরেডি আধ্যাত্মিকভাবে মৃত হয়ে গেছে, তাদের আর পুনর্জন্ম সম্ভব নয়। এরপর হোয়াট ইজ দ্য রেফারেন্স টু এ জার্মান প্রিন্সেস? এই সেকশনটিতে একজন জার্মান প্রিন্সেসের একটা উদাহরণ দেওয়া হয়েছে যে কেন তারা আবার পুনর্জীবিত হতে পারবে না। এই যে কিছুক্ষণ আগে কবি বললো যে তারা স্পিরিচুয়ালি ডেথ, মৃত, তাদের আর সম্ভাবনা নেই, তার একটা উদাহরণ এখানে দিয়েছেন রেফারেন্স হিসেবে। টাইরেশিয়াস মেট উইথ দ্য জার্মান প্রিন্সেস হু ইজ ফন্ড অফ ট্রাভেলিং। টাইরেশিয়াস তিনি একজন জার্মান প্রিন্সেসের সাথে দেখা করেছিলেন কোন এক সময়, যিনি খুব বেশি এই ভ্রমণ পিপাসু ছিলেন। শি ইজ অ্যান এক্সাম্পল অফ রুথলেস মডার্ন পিপল। আর সে ছিল একজন রুথলেস, মানে খুবই নিষ্ঠুর প্রকৃতির একজন মডার্ন মানুষ, মহিলা। শি হ্যাড নো কানেকশন উইথ মডার্ন পিপল। মূলত তার মডার্ন মানুষের সাথে খুব একটা কানেকশন ছিল না, বা হার ফ্যামিলিও এখানে ইউজ করা যায়, তবে বেটার মডার্ন পিপল ইউজ করাটাই উত্তম। হোয়েন দ্য রেইন কামস শি টুক দ্য শেল্টার। যখন কি হলো, বৃষ্টি আসলো, তখন সে আশ্রয় নিল। ইনস্টেড অফ কনসিডারিং দ্য পিউরিফাইং ইফেক্ট অফ রেইন। কিন্তু বৃষ্টির যে বিশুদ্ধকরণ একটি প্রভাব ছিল, সেইটা সে অবহেলা করলো আর কি, অবিবেচনা করে সে কি করলো, সে গিয়ে আশ্রয় নিল কোনো এক স্থানে। অথচ কি হওয়ার কথা ছিল, বৃষ্টির মাধ্যমে নিজেকে সে পিউরিফাইং করতে পারতো, নিজেকে বিশুদ্ধ করে তুলতে পারতো। মানে এইটা একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স, এটার ব্যাখ্যা করতে গেলে আরো অনেক বড়। বৃষ্টির মাধ্যমে কি আমাদের শরীরের ধুলা ময়লা কি হয়, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় না? তেমনি একটা উদাহরণ রূপক অর্থে মেটাফরিক্যালি ইউজ করছে, যে বৃষ্টি আসছে, সে চাইলেই তার শরীরের ধুলো ময়লা পরিষ্কার করতে পারতো, কিন্তু সে কি করলো, সে গিয়ে আশ্রয় নিল, আর এতে থেকে সে এই পিউরিফিকেশন থেকে বঞ্চিত হলো। এখানে ছোট্ট একটি নোট দেওয়া আছে, দ্য ফেমাস পেইন্টিং অফ দ্য ভার্জিন ম্যারি বাই লিওনার্দো দি ভিঞ্চি ইজ কল্ড ম্যাডোনা অফ দ্য রক্স। এটা সামনে আমরা পাবো, শুধু এতটুকু জেনে রাখেন যে লিওনার্দো দি ভিঞ্চির দ্বারা যে একটি ফেমাস পেইন্টিং আছে, যেটা হচ্ছে ভার্জিন ম্যারির, ওইটাকেই তিনি ম্যাডোনা অফ দ্য রক্স বলেছেন বা উল্লেখ করেছেন। এরপরে দেখেন, হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ হায়াসিন্থ বা হায়াসিন গাল? কবি এই হায়াসিন গালের আরো একটি রেফারেন্স দিয়েছেন এই কবিতায়, তার তাৎপর্য কি বা প্রতীক কি? হায়াসিন গাল সিম্বলাইজেস এ কল গাল। হায়াসিন গাল হচ্ছে যে প্রতীক বহন করে একজন কল গালের। কলগাল বলতে যারা বোঝেন, যারা ওই দেহ ব্যবসায় লিপ্ত থাকে যে মেয়েরা, ওয়ার্কস ফর মানি অ্যান্ড গিভস মোমেন্টারি ফিজিক্যাল প্লেজার, যে টাকার জন্য কাজ করে এবং ক্ষণস্থায়ী ফিজিক্যাল প্লেজার দিয়ে থাকে। হায়াসিন সিম্বলাইজ দ্য সেন্সুয়ালিটি অফ মডার্ন পিপল। এই হায়াসিন গালেরা তারা আধুনিক সমাজের বা আধুনিক লোকেদের কি, যে যৌন ক্ষুধা বা শারীরিক কামতা, এইটার প্রতীক তারা বহন করত। দ্য লাইকিং অ্যান্ড রিলেশনশিপ অফ মডার্ন পিপল আর ভেরি টেম্পোরারি লাইক হায়াসিন।
আর মডার্ন মানুষদের তারা যে কোনো বিষয়কে পছন্দ করত বা কোনো বিষয়ের প্রতি লেগে থাকতো, এটা কেমন ছিল? ওই হায়াসিন গার্লের মতো, যারা মানুষকে টেম্পোরারি বিনোদন দিয়ে থাকতো। তেমনি ভাবে মডার্ন পিপলরা ওই এমনই ছিল, যে কোনো বিষয়ের প্রতি তারা খুব বেশি সিরিয়াস ছিল না। এইটাই হায়াসিন গার্ল দ্বারা তিনি রিপ্রেজেন্ট করেছেন, বা হায়াসিন গার্লকে দিয়ে তিনি রিপ্রেজেন্ট করিয়েছেন। এরপরে হু ইজ ম্যাডাম সসোস্ট্রিস, এগুলোর উপর শর্ট নোট আসতে পারে, লিখতে হতেও পারে, এই জন্য ছোট ছোট ইয়ে দেওয়া আছে। শি ইজ দ্য মোস্ট ফেমাস ফরচুন টেলার ইন ইউরোপ, তিনি ছিলেন ইউরোপের বিখ্যাত ফরচুন টেলার, যারা মানুষের ভবিষ্যৎ বলে দেয় আর কি, হাত দেখে বা যে কোনো উপায়। শি ইউজ 78 কার্ডস টু টেল দ্য ফরচুন অফ কাস্টমার্স, সে তার কাস্টমারদের কিভাবে ভবিষ্যৎ বলে দিত 78 কার্ড ব্যবহার করে। আর ফরচুন টেলিং ইজ লাইক গ্যামলিং, সে যে এই যে ফরচুন টেল করতো, মানুষের ভবিষ্যৎ বলে দিত, এটা ছিল এক প্রকার জুয়ার মতো। দিস গ্যামলিং ইজ অ্যান অবস্টাকল টু স্পিরিচুয়াল প্রোগ্রেস, আর এই গ্যামলিং ছিল, এই জুয়া, আধ্যাত্মিক উন্নতির যে একটা অন্তরায় বা বাধা হিসেবে এটাকে বিবেচনা করা হতো। এরপরে নেক্সট, হু ইজ লেডি অফ রক্স, এই যেটা আমরা আগে পড়লাম। দ্য ফেমাস পেইন্টিং বাই লিওনার্দো দ্য ভিঞ্চি, মোনালিসা ইজ কল্ড লেডি অফ রক্স। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত পেইন্টিং যেটা ছিল হচ্ছে কার? মোনালিসার, তাকেই কি বলা হয়েছে? লেডি অফ রক্স বলা হয়েছে। অ্যাজ শি ইজ সিটিং ইন ফ্রন্ট অফ দ্য রক, আর কারণ ছিল কি, তার যে অবস্থায় ছবিগুলো, মানে ছবিটা পেইন্ট করা হয়েছে, তখন তিনি রক, পাথর শিলার সামনে বসেছিলেন। হার মিস্ট্রিয়াস স্মাইল এক্সপ্রেসড হার ডিসেপটিভ নেচার, তার যে এই রহস্যময় হাসি ছিল, তা মূলত তার প্রতারণামূলক স্বভাব বা প্রকৃতিকে উপস্থাপন করে। টি.এস. ইলিয়ট প্রেজেন্টেড বেলাডোনা অ্যাজ এ লেডি অফ রক্স, টি.এস. ইলিয়ট লেডি বেলাডোনাকে লেডি অফ রক্স হিসেবে উপস্থাপন করেছেন। শি ইজ এ হ্যারলট, সে ছিল একজন মানে দেহ ব্যবসায়ী, অ্যান্ড ভেরি মাচ মেকানিক্যাল ইন হার ডিলিংস, এবং লেনদেনের ক্ষেত্রে, অর্থাৎ কাস্টমারের সাথে যে লেনদেন ছিল তার ব্যাপারে সে খুবই দক্ষ ছিল। এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ এ ওয়ান আইড মার্চেন্ট। ওয়ান আইড মার্চেন্ট কাকে বুঝিয়েছেন? এটিও রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, মেটাফরিক্যালি ইউজ করেছেন। এভরি পার্সন হ্যাজ টু আইস, ওয়ান ইজ ফর ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য আদার ইজ ফর রিলিজিয়ন। প্রতিটি মানুষেরই দুটি চোখ থাকে, একটি হচ্ছে তার ওয়ার্ল্ডলি অ্যাক্টিভিটিস, মানে দুনিয়ার যে কাজকর্ম, ব্যবসা, লাভ ক্ষতি, লস, এগুলো, আর আরেকটি হচ্ছে তার ধর্মীয় কর্মীয় কাজকর্মের জন্য আর কি। বাট দ্য রিলিজিয়াস আই অফ দ্য মার্চেন্ট ইজ ব্লাইন্ড, কিন্তু কবি উল্লেখ করেছেন যে ব্যবসায়ীদের, মূলত যারা বিশেষ করে ব্যবসা বাণিজ্য করে খায়, তাদের রিলিজিয়াস যে আইটা আছে, চোখটা আছে, সেটা অন্ধ। দ্যাটস ওয়াই হি ওয়াজ গোয়িং ফর ট্রেড অ্যান্ড প্রফিট, আর এর কারণেই তারা ব্যবসা বাণিজ্য করে এবং তারা বেশি বেশি লাভ করে, অর্থাৎ মানুষকে ধোঁকাধারির মাধ্যমে ব্যবসায় ঠকিয়ে, ওজনে মাপ দিয়ে বা ভেজাল পণ্য দিয়ে তারা লাভ করে। মূলত এই সব কিছুর মধ্যেই তিনি ওই মডার্ন সোসাইটির লোকেদেরকে তিনি ক্রিটিসাইজ করেছেন বা তাদের সমালোচনা করেছেন। এরপর, হোয়াট ইজ দ্য আনরিয়েল সিটি? আনরিয়েল সিটি বলতে তিনি কি বুঝিয়েছেন? লন্ডন ইজ কল্ড অ্যান আনরিয়েল সিটি, লন্ডনকে আনরিয়েল সিটি বলা হয়েছে। এটা ব্রিফ কোশ্চেনও আসে যে কবি কাকে আনরিয়েল সিটি বলা হয়েছে, মানে বলেছেন। বিকজ ইট হ্যাজ নো ভাইটালিটি অর সাবস্টেন্স, কারণ এইটার কোনো বাহ্যিক গুরুত্ব এবং অবস্থান ছিল না, বা কোনো অস্তিত্ব ছিল না। দ্য পিপল লস্ট ফেইথ ইন রিলিজিয়ন অ্যাজ দে ওয়ার দ্য সিটিজেন্স অব দ্য স্পিরিচুয়াল ওয়েস্টল্যান্ড, মানুষেরা তৎকালীন সময়ে তারা ধর্মীয় বিশ্বাস হারিয়ে ফেলেছিল। এর কারণ হিসেবে বলা যায় যে তারা আধ্যাত্মিকভাবে যারা মৃত, সেই ওয়েস্টল্যান্ডের সিটিজেন ছিল। দ্য ক্রাউডস অফ পিপল গো ওভার লন্ডন ব্রিজ অ্যাট 9 AM ইন দ্য মর্নিং, দেখা যায় যে লন্ডন ব্রিজে সকাল 9টায় প্রচন্ড ভিড় হতো মানুষের। বিশেষ করে ওই সময়টা তারা মানুষ আর লন্ডন ব্রিজে গিয়ে তাদের কি করতো, একটা ফ্রেশ আবহাওয়া নেওয়ার জন্য যাইতো বা গ্যাদার করতো। এট দ্যাট আওয়ার জিসাস ক্রাইস্ট ওয়াজ ক্রুসিফাইড, আর কবি বলতেছেন যেহেতু এই 9টার সময় জিসাস ক্রাইস্ট ক্রুসিফাইড হয়েছিল, তাকে শুলে চড়ানো হয়েছিল, অথচ মানুষগুলো ধর্মীয় কর্মীয় উপাসনা বাদ দিয়ে তারা ওই সময়টাতে গিয়ে লন্ডন ব্রিজে যায়, তারা কি করতে, রিল্যাক্স করতে। কবি এটাই মূলত বুঝিয়েছেন। সো দে হ্যাভ টু প্রে অ্যাট দ্যাট আওয়ার, অতএব তাদের এই সময়টাতে কি উচিত ছিল, প্রার্থনা করা উচিত ছিল। বাট ইগনোরিং দ্য রিলিজিয়াস আর্জ দে গো ফর ম্যাটেরিয়ালিজম, কিন্তু তারা এই উপাসনা ধর্ম কর্মকে অবহেলা করে তারা বস্তুবাদের দিকে ঝুঁকে পড়েছে ওই সময়টাতে আর কি। দে আর স্পিরিচুয়ালি ডেড অ্যান্ড ব্যারেন, আর কবি এই কারণেই তাদেরকে কি বলেছেন, স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবে মৃত এবং ব্যারেন, অনুর্বর। এরপর দেখেন, হোয়াট ইজ দ্য মেসেজ অফ পার্ট 1? ফার্স্ট পার্টের মেসেজ গুলো কি?
পার্ট ওয়ান এর মেসেজ যেটা আমরা পড়লাম, দ্য বারিয়াল অফ দ্য ডেথ, তার মেসেজ হচ্ছে ইন সেকশন ওয়ান, টাইরেসিয়াস অবজার্ভ দ্য চেঞ্জ অফ মডার্ন সিভিলাইজেশন ফ্রম দ্য পাস্ট টু দ্য প্রেজেন্ট। টাইরেসিয়াস মডার্ন সিভিলাইজেশন লোকেদের তাদের যে পরিবর্তন হয়েছে সেইটা তিনি অতীত মানে ফ্রম পাস্ট টু প্রেজেন্ট, অতীত থেকে বর্তমান পর্যন্ত তিনি খুব সূক্ষ্মভাবে অবজার্ভ করেছেন। হি হ্যাজ লস্ট ফেইথ ইন দিস সিভিলাইজেশন, তিনি বর্তমান এই সভ্যতার প্রতি তার বিশ্বাস হারিয়ে ফেলেছেন। দে আর ব্যারেন স্পিরিচুয়ালি, তারা আধ্যাত্মিকভাবে মৃত। দে ইনভলভ ইন গ্যাম্বলিং, ভায়োলেন্স অ্যান্ড ফিজিক্যাল প্লেজার, তারা বিভিন্ন রকম জুয়া, ভায়োলেন্স এবং শারীরিক বিনোদন এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়ে পড়েছে। দ্য মডার্ন ইউরোপিয়ান কান্ট্রি ইজ লাইক দ্য ওয়েস্টল্যান্ড মেনশন ইন দ্য বাইবেল। আর তৎকালীন মডার্ন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো ছিল তারা ওয়েস্টল্যান্ডের মতো। কোন ওয়েস্টল্যান্ডের মতো? যেটা বাইবেলে উল্লেখ করা হয়েছে, যেই ওয়েস্টল্যান্ডের কথা। ইফ ক্রাইস্ট ক্যান রিজেনারেট ম্যান ইন দ্য পাস্ট, তিনি আরো বলতেছেন টাইরেসিয়াস, যদি যীশু খ্রিস্ট অতীতে মানুষদেরকে পুনর্জন্ম করতে পারতো বা পুনর্জন্ম দিতে পারতো, হি ক্যান ডু সো ইন দ্য প্রেজেন্ট টাইম, সে বর্তমান সময়েও অর্থাৎ এই মডার্ন সিভিলাইজেশনেও মানুষদেরকে পুনর্জন্ম দিতে পারতো বা করতে পারতো। কিন্তু কারণ কি এটা আর করবে না? কারণ মডার্ন সমাজের যে লোকেরা তারা অনেকভাবে এই আধুনিক বস্তুবাদী বা হচ্ছে ফিজিক্যাল প্লেজারের কারণে সেই রাস্তা থেকে তারা ফিরে এসেছে, বা তাদের জন্য আর কোনো পথ খোলা নেই। রিবার্থ ইজ পসিবল অনলি থ্রু দ্য রিভাইভাল অফ স্পিরিচুয়াল ভ্যালুস। টাইরেসিয়াস এটাও বলতেছেন যে রিবার্থ, পুনর্জন্ম কিসের মাধ্যমে সম্ভব? আধ্যাত্মিক মূল্যবোধের পুনর্জীবনের মাধ্যমেই পুনর্জন্ম সম্ভব। কিন্তু আধ্যাত্মিক ভাবে যেহেতু এই মডার্ন সভ্যতার লোকেরা মারা গিয়েছে, এটা আর সম্ভব না। আপাতত এই পর্যন্তই আমাদের ফার্স্ট সেকশন, মিটিং টাইমও শেষ হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব কঠিন এই কবিতাটি, বরাবরই অনেকেই বিভ্রান্ত হয়ে যায়। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। টাইম মিটিং শেষের দিকে, হ্যাঁ, আর 4 মিনিট আছে।